আসসালামু আলাইকুম। আমি নাহিদ আল ফাহাদ, ইজি টু গো এডুকেশনের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্টে অধ্যয়ন করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অধ্যায় 2, যার নাম হলো স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হই, সহজে স্বাস্থ্যসেবা পাই। এই অধ্যায়টিতে আমাদের আলোচনা করা হয়েছে আমরা কিভাবে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের পরিচর্যা করতে পারি এবং কিভাবে আমরা সহজেই স্বাস্থ্যসেবা অর্জন করতে পারি। আমরা এই অধ্যায়টিতে খুদে স্বাস্থ্যকর্মী হয়ে ওঠার কিছু ধাপ আমরা শিখব। এই ধাপটি আমরা পূরণ করব আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। এখানে আমাদের বিভিন্ন ছক পূরণ করতে বলা হয়েছে। যে ছকগুলো আমাদের অভিজ্ঞতা থেকে যদি আমরা পূরণ করি, তাহলে আমরা একটি খুদে স্বাস্থ্যসেবা কর্মী হয়ে উঠতে পারবো, যা হচ্ছে এই চ্যাপ্টারটির মূল উদ্দেশ্য। এবং আমরা তাহলে আমাদের আশেপাশে যত শারীরিক এবং মানসিক সমস্যা থাকবে তার একটি ফার্স্ট এইড হিসেবে আমরা চিকিৎসা দান করতে পারবো। তো চলুন আমাদের আলোচনা শুরু করা যাক। আমাদের এই ভিডিওটিতে কি কি আলোচনা করা হবে তা আমি প্রথমে লিপিবদ্ধ করেছি। চলুন দেখে নেওয়া যাক আমরা কি আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব পৃষ্ঠা 20-এর ছক। এই ছকটি আমরা সমাধান করব। পৃষ্ঠা 22-এর ছকটি আমরা সমাধান করব। পৃষ্ঠা 24-এর ছক সমাধান করব। পৃষ্ঠা 25-এর ছক সমাধান করব। পৃষ্ঠা 26-এর ছকটিও আমরা সমাধান করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চ্যাপ্টারটি শুরুতেই আমরা একটি গল্প দেখতে পাই। এই গল্পটি আমরা পড়লে আমরা বুঝতে পারবো যে আমাদের কি করতে বলা হয়েছে। তাই আমাদের প্রথমে এই গল্পটি পড়ে নেওয়া দরকার। এবং আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটিতে একটি হাসপাতালের চিত্র দেখানো হয়েছে, যেখানে মানুষ চিকিৎসা গ্রহণ করছে এবং খুদে স্বাস্থ্যকর্মীরা হচ্ছে তার গাইড করছে। এই যে ইনি ওনারা দুইজন হচ্ছে খুদে স্বাস্থ্যকর্মী, যা আমরা হয়ে উঠবো এই অধ্যায়ের আলোচনা শেষে। তো চলুন দেখে নেওয়া যাক যে কি করতে বলা হয়েছে এবং এই চ্যাপ্টারটির মূল উদ্দেশ্য কি। প্রতিটি চ্যাপ্টারের শুরুতে যেই প্রথম প্যারাটা থাকে তা আমাদের অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে, এছাড়া আমরা বুঝতে পারবো না যে চ্যাপ্টারে আমাদের গোল কি। বন্ধুরা, কিভাবে আমরা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত থেকে সুন্দর জীবনযাপন করতে পারি তা শিখেছি। তারপরেও আমরা জীবনের বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে যাই এবং স্বাস্থ্যসেবা নিতে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীর শরণাপন্ন হই। স্বাস্থ্যসেবার বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমাদের এবারে শিখন অভিজ্ঞতা এবং বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা হয়ে উঠবো খুদে সমাজসেবা কর্মী। তো আমরা এই খুদে সমাজসেবা কর্মী হয়ে উঠবো এবং এর জন্য আমরা কিছু শিখন অভিজ্ঞতা অর্জন করব, যার মাধ্যমেই আমরা খুদে সমাজসেবা কর্মী হয়ে উঠতে পারবো। তো চলুন আর কি আছে দেখে নিই। আমরা শুরুতেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে গিয়ে আমাদের নিজেদের, আমাদের পরিবারের এবং প্রতিবেশীদের যে অভিজ্ঞতা হয়েছে সেগুলোর তথ্য সংগ্রহ করে উপস্থাপন করব। এখানে আমরা সহপাঠীদের সঙ্গে কিভাবে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে কারা কেমন সুবিধা পেয়েছে ও অসুবিধার সম্মুখীন হয়েছে, সুবিধা ও অসুবিধার ধরন, মিল ও অমিল সবার থেকে তথ্য থেকে তা বিশ্লেষণ করব, সেটি নিয়ে আলোচনা করার সুযোগ পাব। এরপর সকলে মিলে তথ্য সংগ্রহের মাধ্যমে স্বাস্থ্যসেবায় সেবা গ্রহণকারী ও প্রদানকারীর অধিকার বিষয়ে ধারণা লাভ করব। তো স্বাস্থ্যসেবা গ্রহণকারী এবং প্রদানকারী যারা আছে, যেমন স্বাস্থ্যসেবা গ্রহণকারী হচ্ছে আমরা সাধারণ মানুষ, তাদেরও কিছু অধিকার রয়েছে, সেটি সরকার স্বীকৃত। এবং স্বাস্থ্যসেবা যারা প্রদান করেন, যেমন ডক্টর রয়েছেন এবং নার্স রয়েছেন এবং আরো বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তি রয়েছেন, তাদেরও কিছু অধিকার রয়েছে, তা সরকারিভাবে লিপিবদ্ধ। তো আমরা সেই অধিকার সম্পর্কেও আজকের এই ভিডিওটিতে জানতে পারবো যদি আমরা ক্লাসটি ভালোভাবে সম্পন্ন করি। তারপর হচ্ছে একটি পর্যায়ে আমরা স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি ও সকল অধিকার সবাইকে জানানোর জন্য একটি সংবাদ সম্মেলনের আয়োজন করব। তো এই অধ্যায়টি শেষে আমরা যে জ্ঞানটি অর্জন করব সেই জ্ঞানের আলোকে আমরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করব। আমরা সবাই সংবাদ সম্মেলন সম্পর্কে জানি
যে সংবাদ সম্মেলনটিতে কিছু সাংবাদিক থাকে, সেখানে হচ্ছে কয়েকজন বসে ব্রিফ করে। তো আমরা সেটি করব আমাদের জ্ঞান থেকে। যদিও এটি বাস্তবিক সংবাদ সম্মেলন থাকবে না, সেটি হচ্ছে জাস্ট আমরা যা কি শিখলাম তার নিয়ে আলোচনা হবে, এবং সেখানে হচ্ছে আমরা পাঠ শেষে আমাদের অভিজ্ঞতাগুলো সংবাদ সম্মেলন আকারে প্রকাশ করব। তো পরবর্তী সময়ে অধিকার রক্ষা ও দায়িত্ব পালনে একটি কর্মপরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নের উদ্যোগ নেব। আর এভাবেই আমরা ক্ষুদে সমাজসেবা কর্মী হওয়ার যোগ্যতা অর্জন করব। তো আমরা যে এই অধিকারগুলো জানবো, আমাদের স্বাস্থ্যসেবা গ্রহণকারী এবং প্রদানকারীর অধিকার সমূহ সম্পর্কে আজকে আমরা জানবো। তো সেই অধিকারগুলো যখন আমরা অ্যাপ্লাই করব, তখনই আমরা একজন আদর্শ নাগরিক হব এবং একজন সমাজে একজন ক্ষুদে সমাজ সেবা কর্মী হয়ে ওঠার প্রথম ধাপটি সম্পন্ন করব। তো চলুন অধ্যায়টি শুরু করি। তো আমরা এখন চ্যাপ্টার সম্পর্কে একটি ধারণা হলো যে আমাদের এখানে কি শেখাতে হবে, তাই প্রথমে এটি জেনে নিলাম। তো প্রথমে আমাদের যে ছকটি রয়েছে তা দেখি। ছকটিতে রয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণকারী ও প্রদানকারী সাধারণত যে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো যারা শারীরিক স্বাস্থ্যসেবা গ্রহণ করে এবং মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণ করে এবং যারা প্রদান করে, তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা আমাদের জানতে হবে। কারণ যে কোনো একটি জিনিস শুরু করার আগে আমাদের জানতে হবে তার কি কি সমস্যা রয়েছে। যদি আমরা সমস্যাগুলো সহজে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা সেই সমস্যা থেকে সহজে উত্তরণ ঘটাতে পারবো। তো তাই আমাদের প্রথমে সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখি ছকটিতে কি কি রয়েছে। ছকটির 3টি কলাম রয়েছে। প্রথম কলামে আমাদের শারীরিক স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে। তো এই দুইটি রোতে আমরা হচ্ছে শারীরিক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করব এই রটিতে। তারপর হচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে এই রটিতে আলোচনা করব। এখানে হচ্ছে সেবা গ্রহণকারীর এই কলামে সেবা গ্রহণকারীর শারীরিক স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হবে, এবং এখানে হচ্ছে সেবা প্রদানকারীর শারীরিক স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সেবা প্রদানকারীর যে সমস্যাগুলো তা নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদের সুবিধার্থে ছকটি পূরণ করেছি। ছকটি পূরণ করার আগে আমাদের জেনে নিতে হবে যে ছকটিতে ভালো করে আমাদের পড়ে নিতে হবে যে ছকটিতে কি কি জানতে হবে এবং কি কি দিয়ে আমাদের কি কি তথ্যের মাধ্যমে আমাদের পূরণ করতে হবে। তো এটার জন্য ছকের উপরের প্যারাটি পড়ে নিতে হবে। তো চলুন পড়ে নিই এটি। প্রথমেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসেবা পেতে নিজেদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছি। এরপর নিজেদের পরিবারের বা অন্যান্য বয়স্ক ও সুস্থ ব্যক্তি, বিভিন্ন লিঙ্গ ও যৌন বৈচিত্র্যের মানুষ, প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তিরা সেবা গ্রহণ করতে সাধারণত কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন সে সম্পর্কে বিভিন্ন জনের অভিজ্ঞতা থেকে তথ্য সংগ্রহ করেছি। তো বইয়ের শুরুতে আমরা এগুলা তথ্য সংগ্রহ করে নিব, তা আমরা আর এই আলোচনায় আনিনি। তো সেটা আমাদের নিজেদের করে নিতে হবে। সেবা প্রদান করতে সংশ্লিষ্ট পেশাজীবী যেমন ডক্টর রয়েছে, নার্স রয়েছে ও কর্তৃপক্ষ কি ধরনের ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হন, তারা ডক্টর নার্স তারা কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় তা নিয়ে আমরা তথ্য সংগ্রহ করেছি। এরপর সবাই নিজেদের সংগৃহীত তথ্য নিয়ে আলোচনা করে এসব ক্ষেত্রে কি হওয়া উচিত বলে মনে করি তা নিয়ে বিস্তারিত আলোচনাও উপস্থাপন করেছি। তো আমরা এই আলোচনাগুলো আমরা করে নিব, তা হচ্ছে আমাদের ছক পূরণে সহায়তা করবে। তো চলুন ছকটি আমরা পূরণ করি। প্রথমেই শারীরিক স্বাস্থ্য সেবা গ্রহণকারী আহ, যারা রয়েছে তাদের অসুবিধা সমূহ লিপিবদ্ধ করি। প্রথমে কি থাকে? যাতায়াতের সমস্যা। তো আমরা যখন শারীরিক স্বাস্থ্য সেবা গ্রহণ করতে যাই, প্রথম আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হচ্ছে যাতায়াতের সমস্যা। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গ্রামীণ স্বাস্থ্যসেবা যখন আমরা গ্রহণ করতে যাই, তখন গ্রাম্য পরিবেশে গ্রামগুলো হচ্ছে হসপিটাল থেকে অনেক দূরে থাকে, যার ফলে স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের যাতায়াতে একটি সমস্যার সম্মুখীন হতে হয়। এবং দ্বিতীয় সমস্যাটি হচ্ছে অভিজ্ঞ ডাক্তারের সংকট। তো আমরা সবাই জানি যে হচ্ছে গ্রামীণ যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো রয়েছে, সেখানে সাধারণত অভিজ্ঞ ডাক্তারগণের সংকট রয়েছে। তাই এটি একটি ভয়াবহ সমস্যা স্বাস্থ্যসেবা গ্রহণকারীর ক্ষেত্রে। এবং তৃতীয় যেই ব্যাপারটি রয়েছে, যে সমস্যাটি রয়েছে স্বাস্থ্যসেবা গ্রহণকারীর ক্ষেত্রে, তা হলো স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব। তো আমরা যেই উপজেলা হসপিটালগুলো দেখি বা হচ্ছে এর থেকে ছোট পর্যায়ে যে হসপিটালগুলো দেখি, সেখানে হচ্ছে স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য যে পরিবেশটি দরকার তা থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই।
এই সরকারি হসপিটালগুলোতে পরিবেশ খুবই বাজে থাকে। তো এটা হচ্ছে সেবা গ্রহণকারীর ক্ষেত্রে একটি সমস্যা। তারপর হচ্ছে স্বাস্থ্যসেবা কর্মীদের অসহযোগিতাপূর্ণ মনোভাব। তো আমরা এটি সবাই জানি, যখন আমরা স্বাস্থ্যসেবা গ্রহণ করতে যাই তো বেশিরভাগ স্বাস্থ্যসেবা কর্মীরা তারা সহযোগিতাপূর্ণ ব্যবহার করে না। অনেক সময় দেখা যায় যে তারা হচ্ছে রূঢ় ব্যবহার করছেন স্বাস্থ্যসেবা গ্রহণকারীর সাথে। তো এটি একটি সমস্যা। আর হচ্ছে আরেকটি সচেতনতার অভাব। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই শারীরিক স্বাস্থ্যসেবা যখন গ্রহণ করতে যাই তখন আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন থাকি না, যার ফলে আমরা জবাবদিহিতাও চাইতে পারি না এবং সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারি না। এটা হচ্ছে আমাদের সেবা গ্রহণকারীর ক্ষেত্রে সমস্যাগুলো। এবং যারা হচ্ছে শারীরিক স্বাস্থ্যসেবা প্রদান করেন তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দক্ষ জনবলের অভাব দেখতে পাই। যে যে হসপিটালগুলো রয়েছে এগুলোতে যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তারা অনেক ক্ষেত্রেই দক্ষ থাকে না। এই দক্ষতার জন্য ট্রেনিং এর প্রয়োজন। সেই হসপিটালগুলোতে ট্রেনিং এর ব্যবস্থা করা হয় না। তখন হচ্ছে স্বাস্থ্যসেবা প্রদানকারী যারা রয়েছেন, যেমন ডক্টর রয়েছেন, নার্স রয়েছেন, তারা সমস্যার সম্মুখীন হয় দক্ষ জনবল না থাকায়। তারা হচ্ছে চাইলেই ভালো স্বাস্থ্যসেবা দিতে পারেন না। এটি হচ্ছে স্বাস্থ্য প্রদান সেবা প্রদানকারীদের একটি সমস্যা। তারপর হচ্ছে তারা এই সমস্যাটির সম্মুখীন হয়। তারপর হচ্ছে অবকাঠামোর অভাব। তো অনেক সময় চাইলেই স্বাস্থ্যসেবা কর্মীরা আমাদের সঠিক সেবাটি দিতে পারেন না অবকাঠামোর অভাবে। যেমন যদি হচ্ছে একটি হসপিটালের 50টি শয্যা থাকে, তাহলে আমরা দেখতে পাই যে তার থেকে অধিক সংখ্যক রোগী গেলেন, তাহলে তারা সঠিকভাবে স্বাস্থ্যসেবা প্রদান করতে পারেন না। তাই অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। তারপর যদি আমরা দেখতে পাই তাহলে রয়েছে স্বাস্থ্যসেবা কর্মীর অভাব। তো যেখানে আমাদের 50 জন স্বাস্থ্য সেবা কর্মীর প্রয়োজন, সেখানে দেখা যায় হসপিটালে বড়জোর 10 থেকে 15 জন স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে। তখন হচ্ছে চাইলেই তারা স্বাস্থ্য সেবা সঠিকভাবে প্রদান করতে পারেন না। এটি একটি ভয়াবহ সমস্যা। তারপর প্রশিক্ষণের অভাব। তো এই স্বাস্থ্য সেবা কর্মীদেরকে সঠিকভাবে প্রশিক্ষিত করা হয় না। তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা থাকে না। নিয়মিত প্রশিক্ষণের যদি ব্যবস্থা না থাকে তাহলে স্বাস্থ্যসেবা প্রদানকারীরা সহজেই স্বাস্থ্যসেবা প্রদান করতে পারেন না। তারপর সেবা প্রদানকারীদের আরেকটি সমস্যার সম্মুখীন হতে হয়, তা হচ্ছে অব্যবস্থাপনা। তো এই হসপিটালগুলোতে বা হচ্ছে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ব্যবস্থাপনাটি খুব ভালোভাবে থাকে না, যার ফলে তারা সহজেই স্বাস্থ্যসেবা প্রদান করতে পারেন না এবং নিয়মিতই তাদের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। এখন আমরা দেখব মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের এবং গ্রহণকারীদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। আহ, প্রথমেই আমরা যে সমস্যাটি দেখতে পাচ্ছি তা হচ্ছে মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলা। যারা হচ্ছে সেবা গ্রহণকারী থাকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্ব দিই না। যদিও আমরা একটু জ্বর হলে আমরা হচ্ছে হাসপাতালে চলে যাই, কিন্তু মানসিক যে যদি আমরা কোনো অশান্তিতে ভুগি বা মানসিক অসুস্থতায় ভুগি তা আমরা অবহেলা করি। আমরা তার চিকিৎসা গ্রহণ করি না। এর ফলে আমরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাই শুধুমাত্র মানসিক স্বাস্থ্য সেবার প্রতি অবহেলার কারণে। তারপর মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় লজ্জা পাওয়া। তো অনেক ক্ষেত্রে আমরা যদি মানসিক স্বাস্থ্য সেবার গ্রহণ করতে যাই তো আমরা নিজেরা মনে করি যে আমরা পাগল হয়ে গেছি। এই জন্য আমরা মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করতে লজ্জা পাই অনেক ক্ষেত্রে। এটি করা যাবে না। তারপর হাসপাতালে অভিজ্ঞ মানসিক ডাক্তার না থাকা। তো আমরা জানি যে আমাদের যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো থাকে এখানে মানসিক ডক্টর অভিজ্ঞ থাকে না। তো অনেক ক্ষেত্রে থাকেই না। আর যদি থাকে তাহলে তারা অভিজ্ঞ থাকে না। এর ফলে আমরা সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারি না, মানসিক স্বাস্থ্য সেবাটা। তারপর হচ্ছে মানসিক চিকিৎসা ব্যয়বহুল। অনেক ক্ষেত্রে আমরা সহজেই শারীরিক স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারি কম ব্যয়বহুল ভাবেই, কিন্তু যখন আমরা মানসিক স্বাস্থ্য সেবাটাই গ্রহণ করতে যাই তখন দেখা যায় যে বেশি আর্থিক সম্পদের প্রয়োজন হয়, কারণ সহজেই মানসিক ডক্টর পাওয়া যায় না। ফলে মানসিক চিকিৎসা যখন আমরা গ্রহণ করতে চাই তা ব্যয়বহুল হয়ে যায়। তো মানসিক স্বাস্থ্য সেবা যারা প্রদান করে তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা আমরা একটু দেখে নিই। প্রথমেই তাদের দক্ষ জনবলের অভাব। মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দক্ষ জনবল থাকে না, মানসিক স্বাস্থ্যের ডক্টর পাওয়া যায় না। তো এইসব সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে। তারপর অবকাঠামোর অভাব। মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারীদের জন্য অবকাঠামোর বেশ অভাব রয়েছে। মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র নেই। তারপর হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবার জন্য যেগুলো
ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, তাও হাসপাতালে থাকে না। এগুলো সমস্যার সমাধান প্রয়োজন। এবং স্বাস্থ্য সেবা কর্মীর অভাব, স্বাস্থ্য সেবা কর্মীর অভাব রয়েছে। মানসিক স্বাস্থ্য সেবা কর্মীর সংখ্যা খুবই কম হাসপাতালে বা স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে। এর ফলে স্বাস্থ্য সেবা প্রদানকারীদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়। তারপর হচ্ছে প্রশিক্ষণের অভাব। মানসিক স্বাস্থ্য সেবা কর্মীদের প্রশিক্ষণের অভাব আমাদের দেশে রয়েছে, সব তাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ প্রদান করা প্রয়োজন। তারপর আরেকটি হচ্ছে অব্যবস্থাপনা। অব্যবস্থাপনা আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্য সেবা দুই ক্ষেত্রেই রয়েছে, এবং এই ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অব্যবস্থাপনাটার সংখ্যা বেশি এবং বেশি অব্যবস্থাপনা রয়েছে, তাই এটি সমাধান করা প্রয়োজন। আমরা এখন যে ছকটি দেখতে পাচ্ছি তা হলো স্বাস্থ্যসেবা গ্রহণকারী ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীর অধিকার। তো আমাদের অধিকার সম্পর্কে জানতে হবে যে আমাদের স্বাস্থ্যসেবা গ্রহণকারী এবং প্রদানকারী যারা রয়েছে তাদের কি কি অধিকার রয়েছে। আমরা যদি আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারি তাহলে আমরা সহজেই স্বাস্থ্যসেবাগুলো গ্রহণ করতে পারবো এবং আমাদের যে ক্ষেত্রে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তার ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো। তাই আমাদের আমাদের অধিকার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের অধিকার এই কলামটিতে আলোচনা করতে হবে আমাদের। সাধারণ এই কলামটিতে আবার দুইটি পার্ট রয়েছে, একটি হচ্ছে সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণকারী এবং বিশেষ চাহিদা বৈচিত্র্যের স্বাস্থ্যসেবা গ্রহণকারী। তো এই কলামটিতে আমরা সাধারণ যারা মানুষ রয়েছি সুস্থ তাদের স্বাস্থ্যসেবা গ্রহণের কথা আলোচনা করা হয়েছে, এবং এখানে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বাস্থ্যসেবা গ্রহণের কলম রয়েছে। এখানে আমরা আমরা জানি যে হচ্ছে আমাদের যারা সুস্থ মানুষ রয়েছে তাদের থেকে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি রয়েছেন তাদের স্বাস্থ্যসেবা গ্রহণের অধিকারটা অবশ্যই আলাদা হবে, কারণ তাদের আরেকটু বেশি সেবা প্রদানের প্রয়োজন রয়েছে। তাই আমরা এই দুইটি আলাদা আলাদা করে আলোচনা করব, এবং এখানে হচ্ছে স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীদের অধিকার সম্পর্কে আমরা জানবো। তো চলুন আমরা এসব সম্পর্কে জেনে নিই। স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের যে অধিকার, এখানে আমরা প্রথমে আলোচনা করব সাধারণ মানুষের জন্য। প্রথমেই নিরাপত্তার অধিকার। যেই স্বাস্থ্যসেবা যারা গ্রহণকারী তাদের নিরাপত্তার অধিকার রয়েছে, এগুলো হচ্ছে সরকারিভাবেই লিপিবদ্ধ করা। তো প্রথমে তাদের নিরাপত্তার অধিকার দিতে হবে, তাদেরকে তথ্যের অধিকার দিতে হবে। তথ্যের অধিকার হলো যে আপনি একটি হসপিটালে গেলেন, সেখানে আপনি যে কোনো ধরনের তথ্য আপনি জানতে চাইতে পারেন, সেই অধিকারটা আমাদেরকে সরকার দিয়েছে। তো তা আমাদের একটি অধিকার। এবং জীবনের নিশ্চয়তা, প্রথমে আমাদের যে অধিকারটি রয়েছে যে জীবনের নিশ্চয়তা, সেই অধিকারটি আমাদের আদায় করে নিতে হবে স্বাস্থ্যসেবা কর্মীদের থেকে। তারপর হচ্ছে মানসম্মত সেবা, আমাদের মানসম্মত সেবা পাওয়ার অধিকার রয়েছে। এবং বৈষম্য, নির্যাতন ও নিষ্ঠুর চিকিৎসা থেকে মুক্তি। আমাদের সরকার আমাদের বৈষম্য, নির্যাতন ও নিষ্ঠুর চিকিৎসা থেকে মুক্তি দিতে অধিকার প্রদান করেছেন, এবং আমরা এসব অধিকার সম্পর্কে সচেতন হয়ে আমাদের অধিকার গ্রহণ করতে পারি, আমাদের স্বাস্থ্যসেবা গ্রহণে আরো আমরা উন্নত হতে পারি। তারপর আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য আমরা যে স্বাস্থ্যসেবাগুলোর অধিকার রয়েছে তা দেখে নিই। প্রথমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার। আমাদের যে প্রতিবন্ধী ভাইয়েরা রয়েছেন তাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, এই অধিকার সরকার দিয়েছে। বিনামূল্যে ঔষধ পাওয়ার অধিকার, সরকার সকল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে বিনামূল্যে ঔষধ পাওয়ার অধিকার দিয়েছেন। স্বাস্থ্যসম্মত ও দ্রুত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার। তো মানসম্মত ও দ্রুত স্বাস্থ্যসেবা তাদেরকে দিতে হবে যারা শারীরিকভাবে অনেকটা অক্ষম, তাদের জন্য হচ্ছে মানসম্মত চিকিৎসা এবং তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে নিবিড় ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের অধিকার। যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য আলাদা করে নিবিড়ভাবে, সুন্দরভাবে এবং 24 ঘন্টা তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এই অধিকারটি তাদের দেওয়া হয়েছে। বিশেষ ওয়ার্ডে সেবা পাওয়ার অধিকার, তাদের জন্য যেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছেন তাদের জন্য বিশেষ একটি ওয়ার্ড রাখতে হবে যেখানে তাদের সেবা প্রদান করা হবে এবং সেখানে তারা উন্নত মানের সেবা পাবে, এই অধিকারটি তাদের দেওয়া হয়েছে। এখন আমরা জেনে নিই যে স্বাস্থ্যসেবা প্রদানকারী যারা রয়েছেন তাদের কি কি অধিকার সরকার দিয়েছে। এগুলো হলো মানসম্মত কর্মপরিবেশ পাবার অধিকার। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অবশ্যই ভালো
মানসম্মত কর্মস্থলের একটি পরিবেশ দিতে হবে, যেখানে তারা সুন্দরভাবে স্বাস্থ্যসেবা প্রদান করতে পারবে। তো তাদের পরিবেশটি যদি ভালো না থাকে তাহলে তারা ভালোভাবে সেবা প্রদান করতে পারবে না, তারা মানসিকভাবে শান্তিতে থাকবে না। তাই প্রথমেই তাদের যে মানসম্মত স্বাস্থ্যসেবার পরিবেশ তা তাদেরকে দিতে হবে, যাতে তারা সেই কর্মস্থলে ভালোভাবে কাজ করতে পারে। কর্মস্থান নির্বাচনের স্বাধীনতা। তো যারা স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন তাদের কর্মস্থলটি যাতে তারা নির্বাচন করতে পারে স্বাধীনভাবে, তার অধিকার তাদের দিতে হবে। তাদের বাড়ি যদি হয় ঢাকা, তাদেরকে বরিশাল দেওয়া যাবে না। তাদের অধিকার তাদের যেই কাছাকাছি রয়েছে বা তাদের সুবিধাজনক স্থানে তাদেরকে দিতে হবে। তারপর নিজস্ব নীতি নৈতিকতার সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজ প্রক্রিয়া থেকে বিরত থাকার অধিকার। তাদের যে প্রত্যেকটা মানুষের একটি আইডিওলজি থাকে যাকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাদের যেই নৈতিকতার সাথে সাংঘর্ষিক, মানে তারা যে কাজটি করতে চায়, তারা যে নৈতিকভাবে যে কাজগুলো করতে চায় তার সাথে সাংঘর্ষিক, মানে তার থেকে বিপরীত জিনিসগুলো তাদেরকে বাধ্য করে করানো যাবে না। এই অধিকার তাদের সরকার দিয়েছে। তো এগুলো আমাদের জেনে রাখতে হবে, তাহলে আমরা সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবো এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীদেরও এগুলো জেনে রাখলে তারা সহজেই কর্মস্থলে কাজ করতে পারবেন। তো আমরা এখন অধিকার সম্পর্কে জানলাম, স্বাস্থ্যসেবা অধিকার সম্পর্কে। তো এখানে গ্রহণকারী প্রদানকারী দুইজনেরই আমরা অধিকার জানলাম। তো এখন আমাদের একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে হবে, যে সংবাদ সম্মেলনে আমরা অধিকার সমূহ সকলের সামনে তুলে ধরবো। তো এটি অধ্যায়ের প্রথমেই বলা ছিল ওই প্রথম প্যারাটিতে। তো ওইভাবেই আমরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করব এবং সেখানে স্বাস্থ্যসেবার যে অধিকারগুলো রয়েছে, যে স্বাস্থ্যসেবা গ্রহণকারীর ক্ষেত্রে এবং প্রদানকারীর ক্ষেত্রে, এবং গ্রহণকারীর ক্ষেত্রে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের অধিকার এবং বিশেষ চাহিদা সম্পন্নদের অধিকার, এই দুইটি আলোচনা করতে হবে। এবং যাদের স্বাস্থ্যসেবা কর্মী তাদের অধিকারগুলো এখানে আলোচনা করতে হবে আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে। তাহলে কি হবে? তাহলে ক্লাসের যেই মানুষজন রয়েছে তারা সকলেই সহজেই অধিকার সম্পর্কে সচেতন হয়ে যেতে পারবে এবং পরবর্তীতে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। এখন আমরা আরেকটি ছক দেখতে পাচ্ছি, এখানে স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা। তো আমরা তো আমাদের অধিকার সম্পর্কে জানলাম। তো এখন আমাদের অধিকারগুলো রক্ষা করতে হবে কিভাবে, এবং আমরা কিভাবে আমাদের অধিকারগুলো রক্ষা করতে পারবো, তার এখানে আমাদের কি ভূমিকা থাকতে পারে এসব জানতে চাওয়া হয়েছে। তো আমরা এটি লিপিবদ্ধ করেছি, চলুন দেখে নিই আমাদের এখানে কি ভূমিকা হতে পারে অধিকারগুলো রক্ষায়। অধিকারগুলো রক্ষায় আমরা যা করতে পারি তা হলো মানুষকে তাদের স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করব। তো প্রথমেই আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। যদি আমরা অধিকার সম্পর্কে সচেতন হই তাহলে আমরা একমাত্র আমাদের স্বাস্থ্যসেবাটা ভালোভাবে গ্রহণ করতে পারবো, এবং আমাদের অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাতে আমরা প্রশ্ন করতে পারবো। তাই আমাদের প্রথমে কি করতে হবে? অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠতে হবে। তারপর আমরা কি করতে পারি? লিফলেট, ব্যানার, দেয়ালিকার মাধ্যমে চিকিৎসার জন্য কিভাবে সহযোগিতা পাওয়া যায় তা জানাবো। তো আমরা কিভাবে চিকিৎসার সহযোগিতা পাবো এটি আমাদের জানতে হলে, সবাই তো জানবে না, শুধু আমরা যারা ক্লাসে পড়বো নবম শ্রেণীতে, তো তারা আমাদের অধিকার সম্পর্কে জানলে তো হবে না। তাই আমাদের লিফলেট বানাতে হবে, ব্যানার বানাতে হবে। এখানে লিফলেট ব্যানারে আমরা আমাদের অধিকার সম্পর্কে লিপিবদ্ধ করব এবং এগুলো রাস্তায় দেয়ালিকা আকারে বা লিফলেট আকারে মানুষকে বিতরণ করতে পারি, অথবা ব্যানার আকারে সেগুলো আমরা টানিয়ে দিতে পারি। ফলে মানুষ সহজেই তাদের যে স্বাস্থ্য অধিকারগুলো জেনে নিতে পারবে এবং তারা স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। তারপর হলো সরকারি সহযোগিতা নিয়ে স্বাস্থ্য অধিকার রক্ষা জোরদারের ব্যবস্থা করব। তো এখানে আমরা করতে পারি উপজেলা যে স্বাস্থ্য সিভিল সার্জন রয়েছে তার সহযোগিতা নিতে পারি, এবং আমরা ওনাকে অনুরোধ করতে পারি যে উনি অধিকারগুলো যাতে রক্ষা করে এবং এই বিষয়ে তাদের ব্যবস্থা যাতে গ্রহণ করে তার ব্যবস্থা আমরা করতে পারি। এবং হাসপাতালের অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব। তো আমরা আমাদের স্বাস্থ্য অধিকার পেতে আমাদের যেই অবকাঠামোর প্রয়োজন রয়েছে তা যদি না থাকে তাহলে আমরা আমাদের যে স্থানীয় প্রশাসন রয়েছে, যেমন ইউএনও রয়েছে, তারপর চেয়ারম্যান রয়েছে, এমপি রয়েছে, তো তাদেরকে আমরা
অনুরোধ করব যাতে আমাদের সেই স্বাস্থ্যসেবার অবকাঠামোগুলো নির্মাণ করে দেয়, তাহলে আমরা সহজেই স্বাস্থ্যসেবা এবং উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারি। এখানে আমাদের আরেকটি ভূমিকা রয়েছে, তা হলো হাসপাতালকে দালাল প্রতারক মুক্ত করতে প্রশাসনকে অনুরোধ করব। তো আমরা জানি যে আমরা যদি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে যাই তাহলে ওইখানে হাসপাতালে অনেক দালাল প্রতারক রয়েছে যাদের মাধ্যমে আমরা প্রতারিত হতে পারি। তাই আমাদের সর্বপ্রথম হাসপাতালকে দালাল ও প্রতারক মুক্ত করতে হবে। যদি হাসপাতালকে দালাল ও প্রতারক মুক্ত করা যায় তাহলে আমরা সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবো এবং একটি সুন্দর হাসপাতালের পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। তাই আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হাসপাতালকে দালাল ও প্রতারক মুক্ত করতে অনুরোধ করব। তাহলেই সঠিকভাবে এবং সুন্দরভাবে সহজেই মানুষ স্বাস্থ্যসেবা পেতে পারবে। এখন আমরা আমাদের স্ক্রিনে আরেকটি ছক দেখতে পাচ্ছি। এই ছকটিতে আমাদের কি বলা হয়েছে চলুন দেখে নিই। পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষায় আমার কাজ। তো আমাদের পরিবারে যারা অসুস্থ রয়েছেন এবং বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের অবশ্যই পরিচর্যা প্রয়োজন। তাদের কিভাবে আমরা পরিচর্যা করতে পারি এবং স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের কি কাজ রয়েছে তা আমরা ছকে লিপিবদ্ধ করব। তো চলুন দেখে নিই যে এখানে আমরা কি কি লিপিবদ্ধ করতে পারি। প্রথমেই আমরা পরিবারের বয়স্ক সদস্যদের সেবা যত্ন করব। বয়স্ক যারা রয়েছে পরিবারে আমাদের, যে আমাদের দাদা থাকতে পারে, দাদি থাকতে পারে, বৃদ্ধ নানা নানি থাকতে পারে। তো তাদের আমরা যে সেবা যত্ন করব, তাদের হচ্ছে বিশেষ সেবা যত্নের প্রয়োজন রয়েছে। তো আমরা তাদের সেবা যত্ন করব, তারা যা বলে তা আমরা করার চেষ্টা করব। তারপরে হচ্ছে বয়স্ক সদস্যদের সময় দিব, তাদের কথা শুনবো। তো দেখা যায় যে হচ্ছে আমাদের যে বয়স্ক পরিবারের সদস্য থাকে তাদের আমরা সময় দিতে চাই না, তাদের সাথে কথা বলতে চাই না, কিন্তু সেই বয়সটাতে তাদের আরেকজনের সাহচর্য পাওয়ার অধিকার রয়েছে। তো তারা যদি হচ্ছে আরেকজনের সাথে একটু কথা বলতে পারে, একটু সময় কাটাতে পারে, তাহলে তাদের ভালো যায়। তো আমাদের কি করতে হবে, আমাদের বয়স্ক ব্যক্তিদের সাথে একটু কথা বলতে হবে, তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে, তাদের সময় দিতে হবে। তাদের সাথে যদি আমরা একটু গল্প গুজব করি তাহলে দেখা যাবে যে হচ্ছে তাদের মনটা ভালো থাকবে এবং তারা শারীরিক এবং মানসিকভাবে উভয়ভাবেই প্রশান্তি অনুভব করবে। তারপর আরেকটি পয়েন্ট হলো বয়স্ক ব্যক্তিদের নিয়মিত চেক আপের ব্যবস্থা করব। তো আমাদের পরিবারে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের শুধু যে অসুখ হলেই আমরা হাসপাতালে নিয়ে যাব বা হচ্ছে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে নিয়ে যাব এমন না, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন। তাই আমরা নিয়মিত তাদেরকে হচ্ছে চেক আপের ব্যবস্থা করাবো। আমরা তাদেরকে মাঝে মাঝেই বা 1 মাস 2 মাস বা 3 মাস পর পর হচ্ছে হাসপাতালে নিয়ে যাব এবং চেক আপ করাবো, ফলে তারা সহজেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারবে। আবার আরেকটি পয়েন্ট হচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে তাদের জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা করব। তো বয়স্ক ব্যক্তিদের নিয়ে আমরা ভাবি না সাধারণত, এটি খুবই অনুচিত, কারণ তাদের কি বিনোদন প্রয়োজন তা আমরা চিন্তা করি না। এসবের জন্য তারা হচ্ছে আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে তারা হচ্ছে হীনমন্যতায় ভোগেন এবং তারা একসময় হতাশ হয়ে পড়েন যে হচ্ছে তাদের কেউ নেই, এরকম একটি অনুভূতি তাদের হয়। তাই আমরা তাদের জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা করব। যেমন আমরা যে কোনো একটি খেলাধুলার আয়োজন করতে পারি যেখানে আমাদের পরিবারের যে বয়স্ক সদস্যগণ রয়েছে তারা তাতে অংশগ্রহণ করতে পারে। এর ফলে তাদের সময়টি ভালো কাটবে এবং তারা মানসিকভাবে প্রশান্তি অনুভব করবে। তারপর আমরা কি করতে পারি দেখি, বয়স্ক ব্যক্তিদের অধিকার রক্ষায় সবাইকে সচেতন করতে পদক্ষেপ নিব। তো আমাদের বয়স্ক ব্যক্তিদের যেই অধিকার সমূহ রয়েছে তার রক্ষায় আমরা হচ্ছে তাদের অধিকার সমূহ সম্পর্কে সবাইকে জানাবো যে বয়স্ক ব্যক্তিদের এই অধিকারগুলো রয়েছে। আমরা যদি সেই অধিকারগুলো জানি তাহলে আমরা বয়স্ক ব্যক্তিদের অধিকারগুলো আমরা প্রদান করতে পারবো। তাই তাদের অধিকার সম্পর্কে সবাইকে সচেতন করব। আমরা প্রয়োজনে লিফলেট বানাতে পারি, ব্যানার বানাতে পারি, সেখানে আমরা বয়স্ক ব্যক্তিদের অধিকারগুলো লিপিবদ্ধ করতে পারি, ফলে সহজে সবাই তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারবে। তো এখানে একটি প্যারা রয়েছে, চলুন দেখি কি লেখা আছে এখানে। অভিজ্ঞতা শুরুতে আমরা বলেছিলাম স্বাস্থ্য অধিকার নিয়ে আমরা যা শিখব
সমাজে সচেতনতা বাড়াতে সেসব তথ্য অন্যদেরকেও জানাবো। তো একটি তথ্য শুধু আমরা জানলে হবে না, তার জন্য আমাদের অন্যদেরকেও জানাতে হবে, কারণ সবাই মিলে যদি আমরা সচেতন হই তাহলেই কেবলমাত্র উন্নত স্বাস্থ্যসেবা পাওয়া সম্ভব এবং অধিকারগুলো রক্ষা করা সম্ভব। তাই আমাদেরকে অন্যদেরকেও জানাতে হবে তথ্যগুলো। সেভাবেই খুদে সমাজ সেবা কর্মীর দায়িত্ব ভালোভাবে সম্পন্ন করতে পারবো। তাহলে চলো দলগত আলোচনার মাধ্যমে আমরা সমাজের মানুষকে সচেতন করার জন্য নিজেদের পরিকল্পনা তৈরি করি। তো আমরা মানুষকে সচেতন করার জন্য আমরা যা জানি তা বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করব। সেই পরিকল্পনাতে যে বিষয়গুলো দরকার তার জন্য একটি ছক রয়েছে। চলো ছকটি একটু দেখি। স্বাস্থ্য, অধিকার, সচেতনতায় আমাদের পরিকল্পনা, যে অধিকারগুলো মানুষকে সচেতন করতে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে তাই এই ছকে আলোচনা করতে হবে। এখানে হচ্ছে আমাদের পরিকল্পনা নামক একটি কলাম রয়েছে। এখানে আমাদের পরিকল্পনাগুলো আমরা লিখব এবং পরিকল্পনা বাস্তবায়নে আমার কাজ, পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে যা যা করতে হবে সেই কথাগুলো এখানে লিপিবদ্ধ করতে হবে। তো কি কি পরিকল্পনা থাকতে পারে তা একটু লিখি। প্রথমেই জনগণকে স্বাস্থ্য অধিকার সচেতন করতে হবে, এটি আমাদের একটি কাজ। সবাইকে স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য তাদের অধিকার সম্পর্কে সচেতন করা প্রয়োজন। জনগণের মাঝে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরতে হবে, তাদেরকে হচ্ছে মানসিক স্বাস্থ্যের যে গুরুত্ব রয়েছে তাতে যাতে তারা অবহেলা না করে, তাই তাদেরকে মানসিক স্বাস্থ্যের যে প্রয়োজনীয়তা তা তাদেরকে বোঝাতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার রক্ষা, যারা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ যারা হচ্ছে প্রতিবন্ধী রয়েছে তাদের অধিকার সম্পর্কে মানুষকে জানাতে হবে, ফলে আমরা তাদের অধিকারগুলো দিতে পারবো। তারপর হচ্ছে হাসপাতালের চিকিৎসার মান উন্নয়ন, হাসপাতালের যে চিকিৎসাগুলো রয়েছে তার মান উন্নয়ন করতে আমরা হচ্ছে কাজ করতে পারি এবং এখানে আমরা প্রশাসন যারা রয়েছে তাদেরকে অনুরোধ করতে পারি। বয়স্কদের সেবায় এগিয়ে আসা, তো আমরা যারা বয়স্ক ব্যক্তিদের অধিকার সম্পর্কে কাজ করব তারা হচ্ছে বয়স্কদের সেবায় এগিয়ে আসতে পারি। এটি আমরা পরিকল্পনা করে নিলাম যে এই পরিকল্পনাগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব তা এই কলামে লিপিবদ্ধ করব। প্রথমেই আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে এলাকায় লিফলেট বিতরণ করতে পারবো, করা উচিত। তো এখানে আমরা লিফলেটের মাধ্যমে মানুষকে স্বাস্থ্যসেবা সম্পর্কে জানাবো। সেমিনার আয়োজন করে অধিকার সচেতন করব। তো হচ্ছে সেমিনার, আমরা সবাই বুঝি সেমিনার হচ্ছে একটি বিষয়ে একটি আলোচনার আয়োজন করা, সেখানে হচ্ছে তাদের অধিকার সম্পর্কে আলোচনা করা হবে। তারপর হলো অধিকার নিশ্চিত করতে প্রশাসনিক ব্যবস্থা নিব। তো মানুষের অধিকার যখন আমরা আদায় আদায় করতে চাই তখন হচ্ছে একটি প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন রয়েছে, যেখানে অধিকার ক্ষুণ্ণ হয় সেখানে প্রশাসন হচ্ছে ব্যবস্থা নিবে, তার আমরা ব্যবস্থা করব। হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে অনুরোধ করব, যাতে হচ্ছে হাসপাতালগুলো সঠিকভাবে ডক্টর বা স্বাস্থ্যসেবা কর্মীদের প্রশিক্ষণ দেয়। তার জন্য আমরা সিভিল সার্জনকে বা হচ্ছে প্রয়োজনীয় ব্যক্তিদেরকে আমরা অনুরোধ করতে পারি এবং হাসপাতালের আঙিনা পরিষ্কার করে স্বাস্থ্যসেবা পরিবেশ তৈরির চেষ্টা করেছি। তো হচ্ছে আমরা কি করতে হবে, স্বাস্থ্যসেবা যেই কেন্দ্রগুলো রয়েছে তার আঙিনাগুলো পরিষ্কার করে দিতে পারি। সেখানে হচ্ছে যদি আমরা আঙিনাগুলো পরিষ্কার করে দিই তাহলে স্বাস্থ্যসেবা গ্রহণের পরিবেশটা ভালো থাকবে এবং মানুষ হাসপাতালে গেলে সুন্দর একটি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইজি টু গো এডুকেশন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম।